বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীদেরকে জানাই স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আমি আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি এবং দীর্ঘদিন পরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের সাথে আমি যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে উচ্চ মাধ্যমিক শ্রেণীর ইতিহাস দ্বিতীয় পত্রের ৬ষ্ঠ অধ্যায়ের পাঠ, জাতিসংঘ এবং বিশ্বশান্তি নিয়ে। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজ এই অধ্যায় থেকে আমরা জানব জাতিসংঘ গঠনের পটভূমি, জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্য, জাতিসংঘের শাখাসমূহ, জাতিসংঘের সাফল্য ও ব্যর্থতাসমূহ নিয়ে আলোচনা করব। জাতিসংঘ, যার অপর নাম হচ্ছে রাষ্ট্রসংঘ, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী আন্তর্জাতিক সংস্থা, যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি এবং মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতা সৃষ্টি করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা বিশ্বের শান্তিকামী মানুষদেরকে পৃথিবীর ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত করে তুললে বিশ্ব নেতৃবৃন্দ স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি শক্তিশালী আন্তর্জাতিক সংস্থা গড়ে তোলার প্রয়োজন অনুভব করেন। তাছাড়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ যাতে না ঘটতে পারে সে ধরনের কার্যকর উদ্যোগ নিতে জাতিপুঞ্জের ব্যর্থ হওয়ার ফলে নতুনভাবে বিশ্ব ব্যবস্থাকে ঢেলে সাজানোর চিন্তাভাবনাও কাজ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে বিশ্ব নেতৃবৃন্দ মানব ইতিহাসের বিভিন্ন পর্যায়ে যেসব আঞ্চলিক আন্তর্জাতিক সংগঠন গড়ে উঠেছিল সেসব সংগঠনের ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এবং সাফল্য থেকে অনুপ্রাণিত হয়ে বিশ্বের সার্বভৌম রাষ্ট্রসমূহের সম্মেলনের ভিত্তিতে একটি সর্বজনীন আন্তর্জাতিক সংস্থা গঠনের উদ্যোগ গ্রহণ করেন। আর জাতিসংঘ হচ্ছে সে উদ্যোগেরই ফসল। প্রায় 7 দশক ধরে 1945 থেকে বর্তমান সময় পর্যন্ত এই সংস্থাটি বিশ্বকে সংঘাতের কবল থেকে মুক্ত রাখার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বলবো জাতিসংঘ গঠনের পটভূমিটা আমরা প্রথমেই জেনে নিব। জাতিসংঘ গঠনের উদ্যোগ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর অব্যবহিত পরেই শুরু হয়েছিল। হিটলার কর্তৃক সোভিয়েত ইউনিয়ন আক্রমণ এবং জাপান কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ধ্বংসের আশঙ্কা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে এক নতুন ধারা এনে দিয়েছিল। মিত্রশক্তির দুই প্রধান শরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 1941 সালের 9 আগস্ট উত্তর আটলান্টিক মহাসাগরে নিউফাউন্ডল্যান্ডের কাছে এক গোপন বৈঠকে মিলিত হন। এই বৈঠকটি মূলত মিত্রপক্ষের জন্য যুদ্ধের রণকৌশল ও নীতি নির্ধারণ সংক্রান্ত বিষয়ে ছিল। এ সনদ আটলান্টিক সনদ নামেও পরিচিত ছিল। আটলান্টিক সনদ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের দ্বিপাক্ষিক গোপন আলোচনার ফসল। 1941 সালের 14 আগস্ট উত্তর আটলান্টিক মহাসাগরের রণতরীর ভিতরে ব্রিটেন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডিলানো রুজভেল্ট এ সনদে স্বাক্ষর করেন। এ সনদের 3টি প্রধান ধারা ছিল। তা হলো, প্রথম যে ধারাটা তা হলো এ সনদে যোগদানকারী সকল দেশ সমান মর্যাদা ও সার্বভৌমত্বের অধিকারী হবে। দ্বিতীয় ধারাটি হলো সকল প্রকার বিবাদ শান্তিপূর্ণ উপায়ে নিষ্পত্তি হবে এবং তৃতীয় ধারাটি হলো প্রতিটি দেশের জনগণ তাদের ইচ্ছামত শাসনতন্ত্র গঠনের অধিকার পাবে। 1942 সালের 1 জানুয়ারিতে ওয়াশিংটনে অনুষ্ঠিত 26টি দেশের সরকারের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় সম্মেলনে যে সিদ্ধান্ত হয় এবং 1943 সালে
জানুয়ারিতে অনুষ্ঠিত কাসাব্লাঙ্কা, অক্টোবর নভেম্বর মাসে অনুষ্ঠিত হয় মস্কো ও কায়রো সম্মেলন। এভাবে একের পর এক 1944 সালের 21শে আগস্ট থেকে 7ই অক্টোবর পর্যন্ত ওয়াশিংটনের অদূরে ডাম্বারটন অক্স এ বৃহৎ শক্তিবর্গের জাতিসংঘ প্রতিষ্ঠার প্রস্তুতিমূলক বিশেষ সম্মেলনে মিলিত হয়। 1944 সালে ডাম্বারটন অক্স সম্মেলনের ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া ও চীন সমবেত হয়ে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠনের জন্য বিভিন্ন ধরনের প্রস্তাব গ্রহণ করেন এবং 1945 সালের ইয়াল্টা বৈঠকে ডাম্বারটন অক্স প্রস্তাবগুলো 3 রাষ্ট্রপ্রধান গ্রহণ করেন এবং একই সঙ্গে রাশিয়া ছাড়া বাইলো রাশিয়া, ইউক্রেনকে জাতিপুঞ্জের সদস্যপদ দানের রুশ প্রস্তাব গৃহীত হয় এবং 1945 সালের 25শে এপ্রিল সান ফ্রান্সিসকোতে এ সম্মেলন বসে। এ সম্মেলনে 46টি দেশের প্রতিনিধি যোগদান করেন। 1945 সালের 26শে জুন 46টি রাষ্ট্রের প্রতিনিধিগণ আন্তর্জাতিক সংগঠনের জন্য একটি চার্টার গ্রহণের সিদ্ধান্ত নেয়। 1945 সালের সান ফ্রান্সিসকো সম্মেলনের উদ্যোক্তা ছিল 4টি প্রধান রাষ্ট্র এবং সেজন্য তারা এই সংগঠনের প্রধান নিয়ামক এবং যে কোনো সিদ্ধান্তে ভেটো প্রয়োগের ক্ষমতা লাভ করেন। পরবর্তী সময়ে আরও 4টি দেশ উক্ত সম্মেলনে যোগদান করার করলে জাতিসংঘের প্রাথমিক প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা দাঁড়ায় 50 এবং 1945 সালের 24শে অক্টোবর জাতিপুঞ্জের সনদ চূড়ান্তভাবে গৃহীত হয়। এর ফলে সম্মিলিত জাতিপুঞ্জ ইউএনও, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন স্থাপিত হয়। এই সংগঠন যখন প্রতিষ্ঠিত হয় তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবস্থা ছিল শেষ পর্যায়ে। ফ্যাসিবাদ এবং নাৎসিবাদ ও জাপানের সমশক্তি তখন পরাজয়ের পথে। এ সময় যুদ্ধপীড়িত মানুষের দুর্গতি মোচন করা জরুরি হয়ে পড়ে এবং এদের মধ্যে বেশ কিছু সংগঠন মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য কাজ শুরু করে দেয়। এর মধ্যে এগুলো হচ্ছে উদ্বাস্তুদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ এবং তাদের জন্য ত্রাণ সমিতির মাধ্যমে বিভিন্ন বেশ কিছু শ্রমিক সংস্থা এই কল্যাণকর কাজে এগিয়ে আসেন। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে যেসব রাষ্ট্র অক্ষশক্তির বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিল তাদের সম্মেলন আহ্বান করা হয় আর 50টি দেশের প্রতিনিধিবর্গ এই সম্মেলনে মিলিত হয়। 1945 সালের 25শে এপ্রিল শুরু হয় এই সম্মেলন, শেষ হয় 26শে জুন জাতিসংঘ সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে। পোল্যান্ড এ সম্মেলনে উপস্থিত না থেকেও 51তম সদস্য রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠাকালীন সদস্য হয়। 5টি বৃহৎ শক্তিবর্গ ইংল্যান্ড, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও সোভিয়েত ইউনিয়ন এর অনুমোদনের পর 24শে অক্টোবর 1945 সাল থেকে জাতিসংঘের কার্যক্রম শুরু হয়। এভাবেই জাতিসংঘের যাত্রা শুরু হয়। এই জন্য প্রতি বছর পৃথিবীর সব রাষ্ট্র 24শে অক্টোবরকে জাতিসংঘ দিবস হিসাবে পালন করে থাকে। আমি যাব এখন জাতিসংঘের লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে। জাতিসংঘ সনদের প্রস্তাবনায় জাতিসংঘ প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে বলা হয়েছে যে আমরা সম্মিলিত জাতিসমূহের সদস্যরা এত দ্বারা ঘোষণা করছি যে আমরা পরবর্তী প্রজন্মকে যুদ্ধের অভিশাপ থেকে এবং যে যুদ্ধ দুবার মানবজাতির দুঃখ দুর্দশা সৃষ্টি করেছে তা থেকে রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক সংঘ যার নাম জাতিসংঘ তা গঠন করলাম। জাতিসংঘ গঠনের যে প্রধান উদ্দেশ্যগুলো হলো প্রথম যে উদ্দেশ্যটা আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি করা, যুদ্ধ বিরোধ ও উত্তেজনা প্রশমন করা। দ্বিতীয় উদ্দেশ্য হলো মানব জাতির কল্যাণ ও অর্থনৈতিক প্রগতির জন্য কাজ করা। তৃতীয় উদ্দেশ্য হলো নবপ্রতিষ্ঠিত সকল দেশের জন্য জাতিসংঘের দরজা খোলা রাখা, জাতিসংঘের আদর্শে আস্থাশীল যে কোনো দেশকেই সদস্য করে নেওয়া। এর জন্য শুধু সাধারণ সভার 3/2 সদস্যর সমর্থন লাভ করা প্রয়োজন হবে। সাধারণ সভায় 1/3 সদস্য ভোট দিলে সমর্থন দিলেই ওই দেশ নতুন করে জাতিসংঘের সদস্য পদ লাভ করতে পারবেন। জাতিসংঘ গঠনে বলবো যে বিশ্বের
সব স্বাধীন জাতিসমূহ নিয়ে জাতিসংঘ গঠিত হয়েছে। শুরুতে এর সদস্য সংখ্যা ছিল 51টি, বর্তমানে এর সদস্য সংখ্যা 193টি। মোট 6টি সংস্থার সমন্বয়ে জাতিসংঘ সংগঠন গড়ে ওঠে। জাতিসংঘের শাখাসমূহ হলো সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, ওসি পরিষদ, আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘের কার্যনির্বাহী দপ্তর। আমি প্রত্যেকটা শাখাসমূহ এখন বিস্তারিতভাবে শাখাসমূহ নিয়ে আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব সাধারণ পরিষদ নিয়ে। জাতিসংঘের সাধারণ পরিষদ। জাতিসংঘের সদস্যভুক্ত প্রতিটি দেশের 5 জন করে প্রতিনিধির সমন্বয়ে সাধারণ পরিষদ গঠিত। তবে প্রতিটি দেশের ভোট একটি করে। একজন সভাপতি, 21 জন সহসভাপতি এবং 7 জন স্থায়ী কমিটির সভাপতি নিয়ে এ সাধারণ পরিষদ গঠিত। বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য সাধারণ পরিষদের কমিটি রয়েছে, যেমন রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত কমিটি, অর্থনৈতিক সংক্রান্ত কমিটি, সামাজিক ও সাংস্কৃতিক কমিটি, শাসনতান্ত্রিক আয় সংক্রান্ত কমিটি এবং আইন সংক্রান্ত কমিটি। প্রতি বছর এ পরিষদ একবার অধিবেশনে মিলিত হয়। তবে নিরাপত্তা পরিষদের অনুরোধে বিশেষ জরুরি সভা কিংবা সংখ্যাগরিষ্ঠ সদস্য চাইলে বিশেষ অধিবেশন ডাকা যেতে পারে। এ সভায় জাতিসংঘ সনদের এখতিয়ারভুক্ত সব বিষয়ে আলোচনা করা যায় এবং সংখ্যাগরিষ্ঠর ভোটে প্রস্তাব গৃহীত হয়। এরূপ গৃহীত প্রস্তাব 3/2 সদস্য সম্মতির এবং নিরাপত্তা পরিষদের অনুমোদন সাপেক্ষে কার্যকর হয়। শুরুতে নিরাপত্তা পরিষদের সম্মতি ছাড়া এ সভা কোনো প্রস্তাব গ্রহণ করতে পারবে না। তবে 1950 সালে ইউনিট ফর পিস সিদ্ধান্তটি গৃহীত হওয়ার পর থেকে সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। আমি কথাটা আবার বলছি, তবে 1950 সালে ইউনিট ফর পিস সিদ্ধান্তটি গৃহীত হওয়ার পর থেকে সাধারণ পরিষদ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়াও স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে। এর আগে নিরাপত্তা পরিষদের অনুমোদন নিয়ে সাধারণ পরিষদকে সিদ্ধান্ত নিতে হতো। এবার আমি চলে যাব নিরাপত্তা পরিষদের কাজ কি, মূলত নিরাপত্তা পরিষদ কিভাবে গড়ে উঠেছিল। জাতিসংঘের মূল নির্বাহী ক্ষমতার অধিকারী নিরাপত্তা পরিষদ। মূল যে ক্ষমতাটা সেটার অধিকারী, মূল ক্ষমতার অধিকারী হচ্ছে নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার প্রাথমিক ও প্রধান দায়িত্ব এ পরিষদের। এ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্র হবে 11টি। মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স এবং চীন, এই 5টি বৃহৎ শক্তি হবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র। 5টি বৃহৎ শক্তি রাষ্ট্র, 5টি বৃহৎ শক্তি রাষ্ট্রই নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র এবং অপর 6টি অস্থায়ী সদস্য রাষ্ট্র প্রতি 2 বছর পর পর নির্বাচিত হবে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রধান দায়িত্ব ও নিরাপত্তা পরিষদের উপর, বিশ্ব শান্তি প্রতিষ্ঠার যে প্রধান দায়িত্ব সেটা নিরাপত্তা পরিষদের উপর অর্পিত হয়। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভা বছরের যে কোনো সময় চলতে পারে। জাতিসংঘ সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হচ্ছে নিরাপত্তা পরিষদ। বুঝতে পারছি আমরা যে জাতিসংঘের সমস্ত ক্ষমতা এবং সমস্ত কর্মকাণ্ডের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে নিরাপত্তা পরিষদ। তবে এখানে আরেকটা কথা আছে, যদি 5টা যে সদস্য রাষ্ট্র আমরা আগেই জেনে এসেছি, জাতিসংঘের স্থায়ী যে 5টি সদস্য রাষ্ট্র, সে 5টি সদস্য রাষ্ট্রের কোনো রাষ্ট্র যদি কোনো কর্মকাণ্ডের উপর ভেটো প্রদান করে বা প্রস্তাব গ্রহণ, এই 5টি সদস্য রাষ্ট্রের অনুমতি ব্যতীত সমর্থন ছাড়া কোনো প্রস্তাব গ্রহণ করা যায় না। এবার আমি চলে যাব নিরাপত্তা পরিষদের গঠন কার্যাবলী থেকে চলে যাব অর্থনৈতিক ও সামাজিক পরিষদের গঠন ও কার্যাবলী। অর্থনৈতিক প্রতিষ্ঠার অর্থনৈতিক ও সামাজিক পরিষদের যে গঠন পরাচারী, যেটা অর্থনৈতিক সামাজিক পরিষদে, সেটা হচ্ছে প্রতিষ্ঠাকালে 18টি সদস্য নিয়ে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ যাত্রা শুরু করে। 18টি সদস্য রাষ্ট্র নিয়ে মাত্র। বর্তমানে এর সদস্য সংখ্যা 54। এ পরিষদ প্রতি বছর 2 বার অধিবেশনে মিলিত হয়। জনসংখ্যা নিয়ন্ত্রণ, মানবাধিকার রক্ষা কর্মসূচি, নারীর অধিকার রক্ষা, ক্ষতিকর মাদকদ্রব্য ব্যবহার ও বিক্রয় নিয়ন্ত্রণ, আঞ্চলিক উন্নয়ন, যুদ্ধের কারণে বা প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট সমস্যার সমাধান,
আন্তর্জাতিক শ্রমিক ইউনিয়নের গৃহীত নীতিমালা অনুযায়ী শ্রমিক স্বার্থ প্রবৃত্তির ব্যাপারে এ সংস্থা কাজ করে থাকে। এসব কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এ পরিষদের আওতাধীন কিছু সংগঠন বা কিছু সংস্থা রয়েছে, যেগুলা যেমন শিক্ষা ও বিজ্ঞান সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো, ইউএনইএসসিও, ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ইউনেস্কোর মিনিংটা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো। এবং খাদ্য ও কৃষি সংস্থা, আরেকটা সংস্থা হচ্ছে খাদ্য ও কৃষি সংস্থা, সেটা হচ্ছে ফাও, FAO, ফাও, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। আরেকটা সংস্থা হচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা, ILO। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। আন্তর্জাতিক অর্থ সংস্থা IMF, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এছাড়া আরো বিশেষ বিশেষ অঞ্চল ও ক্ষেত্রের উন্নয়নের জন্য সংস্থার কতিপয় কমিশন রয়েছে। ইউরোপীয় অর্থনৈতিক কমিশন, ECE, ল্যাটিন আমেরিকা ও ক্যারিয়ান কমিশন, ECLAC, শিশু তহবিল, পুনর্বাসন কমিশন প্রভৃতি বিষয়গুলো এই পরিষদের আওতাধীন। এবং এই সামাজিক অর্থনৈতিক পরিষদে এই সংস্থাগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বিশ্বের শান্তিপূর্ণ প্রতিটি দেশে যে দেশগুলা, যে সদস্য রাষ্ট্রগুলা জাতিসংঘের আওতাধীন যে বর্তমানে যে 193টা সদস্য রাষ্ট্র, এই সদস্য রাষ্ট্রগুলার এই সংস্থাগুলা গুরুত্বপূর্ণভাবে কাজ করে এবং প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা স্বাস্থ্য, শিশু, খাদ্য, কৃষি সংস্থাতে, লেবার শ্রমিক সংস্থাতে, প্রত্যেকটা ইউনাইটেডে ওরা গুরুত্বপূর্ণ ভূমিকা এই সংস্থাগুলা খুব গুরুত্বপূর্ণভাবে অবদান রেখে চলছে। ওসি পরিষদ, আমি যাব ওসি পরিষদে। ওসি পরিষদের মূল কাজ কি? জাতিসংঘের তত্ত্বাবধানে বিশেষ বিবদমান রাষ্ট্র বা অঞ্চলসমূহের প্রশাসনিক বিন্যাস, শান্তি শৃঙ্খলা রক্ষা ওসি পরিষদের দায়িত্ব। বুঝতে পেরেছ? প্রশাসনিক বিন্যাস এবং শান্তি শৃঙ্খলা রক্ষা করা। 1945 সালে লিগ অব নেশনসের ম্যান্ডেটভুক্ত 11টি দেশের দায়িত্ব নিয়ে এ পরিষদের কার্যক্রম শুরু হয় এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যবর্গ ও সাধারণ পরিষদ কর্তৃক নির্বাচিত সদস্যদের নিয়ে ওসি পরিষদ গঠিত। 60 ও 70 দশকে ম্যান্ডেটভুক্ত অঞ্চলগুলো স্বাধীনতা লাভ করে এবং বর্তমানে এ পরিষদের কার্যক্রম নেই বললেই চলে। বর্তমানে ওসি পরিষদ তেমনভাবে অ্যাক্টিভ না। এবার আমি যাব আন্তর্জাতিক আদালত। এটি জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় সংস্থা। আন্তর্জাতিক আদালত সদস্য রাষ্ট্রগুলোর মধ্যকার বিভিন্ন কারণে বিবাদ স্বেচ্ছায় মীমাংসা রাজি হলে এই আদালতের মাধ্যমে তা নিষ্পন্ন করা হয়। 15 জন বিচারক নিয়ে এই আদালত গঠিত। বিচারকরা 9 বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হন। হল্যান্ডের হ্যাগ শহরে এই আন্তর্জাতিক আদালতের মূল যে আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর অবস্থিত হল্যান্ডের হ্যাগ শহরে। এই আদালতের সভাপতি 3 বছরের জন্য নির্বাচিত হন। অতি সম্প্রতি বাংলাদেশে তার সমুদ্র সীমা সংক্রান্ত দাবির বিষয়ে মায়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ করে তার ন্যায্য হিসাব আদায় করতে সক্ষম হয়েছে এই আন্তর্জাতিক আদালতের মাধ্যমে। জাতিসংঘের কার্যনির্বাহী দপ্তর নিয়ে আমি লাস্ট যে আমি এটা আলোচনা করবো। জাতিসংঘের কার্যনির্বাহী দপ্তর বা সচিবালয়। জাতিসংঘের যে দাপ্তরিক কার্যক্রম পরিচালনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ইস্টার নদীর তীরে এই সদর দপ্তর স্থাপন করা হয়েছে। জাতিসংঘের অন্যান্য অফিস সুইজারল্যান্ডের জেনেভা ও অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অবস্থিত। একজন মহাসচিব ও সাংগঠনিক কর্মীদের নিয়ে এ দপ্তর গঠিত হয়। মহাসচিব নিরাপত্তা পরিষদের অনুমোদন ক্রমে সাধারণ পরিষদের দ্বারা 5 বছরের জন্য নির্বাচিত হন এবং জাতিসংঘের বিভিন্ন পত্রিকা, বুলেটিন প্রকাশনা, বৈজ্ঞানিক অন্যান্য জনকল্যাণমূলক সংগঠনগুলোর তত্ত্বাবধান এ সচিবালয়ের কাজে অন্তর্ভুক্ত। এর পূর্বে ট্রিক বেলি ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিব। জাতিসংঘের বর্তমানে 6টি ভাষা: আরবি, চাইনিজ, ইংরেজি, ফ্রেঞ্চ, রুশ এবং স্পেনিশ। অফিসিয়াল দলিলপত্র লেখা এবং সভাগুলোতে ব্যবহার করা হয় এই 6টা ভাষাকে। তবে তোমাদের তোমাদের ইনফরমেশনের জন্য, তথ্যের জন্য বলছি যে বাংলা, হিন্দি,
পর্তুগিজ, তুর্কি ও স্প্যানিশটা এই ভাষাগুলোকে অফিসিয়াল ভাষা করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। তার মধ্যে যে প্রস্তাবগুলো জাতিসংঘের অফিসিয়াল কার্যক্রমে যে ভাষাগুলো ব্যবহার করা হবে তার মধ্যে আমাদের বাংলা ভাষাটাকে যাতে আবার ব্যবহার করা হয়, এই প্রস্তাবটা জাতিসংঘের সংস্থাতে বিশেষ বিবেচনায় আছে। পরবর্তীতে হয়তো আমাদের বাংলা ভাষাটাও আমরা জাতিসংঘের ভাষা হিসাবে পেয়ে যাব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখন আলোচনা করব জাতিসংঘের সাফল্য এবং ব্যর্থতা নিয়ে। যেসব মহান আদর্শকে সামনে রেখে জাতিসংঘের যাত্রা শুরু হয়েছিল তার সবটা না হলেও বেশিরভাগ ক্ষেত্রে জাতিসংঘের ভূমিকা ইতিবাচক বলে প্রমাণিত হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে আসা জাতিসংঘ সংগঠনটি দীর্ঘ প্রায় 7 দশক ধরে নানা ঘাত প্রতিঘাত ও প্রতিকূলতা পাড়ি দিয়ে এখনো যে সার্থকভাবে টিকে আছে এবং বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোর আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আছে এবং এটা সাফল্যেরই কিন্তু পরিচয় বহন করে। এবং এ সময়কালের মধ্যে বিশ্ব একাধিকবার তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। বিশেষ করে হাঙ্গেরি সংকট 1950, সুয়েজ সংকট 1956, বাংলাদেশের মুক্তিযুদ্ধে 1971-এর সময়। কিন্তু জাতিসংঘের সার্থক দুতিয়ালির ফলে, সার্থক কাজ করার কর্মকাণ্ডের ফলে পৃথিবীতে বিশ্বযুদ্ধের আশঙ্কা থেকে মুক্ত হয়। তবে এ সংগঠনটির ব্যর্থতাও কম নয়। জন্মলগ্ন থেকেই মার্কিন সোভিয়েত ইউনিয়নের স্নায়ুযুদ্ধের ফলে বহু সিদ্ধান্ত কার্যকর করা যায়নি। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে একক পরাশক্তি হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্থানের ফলে এটি একটি রাবার স্ট্যাম্প সংগঠনের পরিণত হয়েছে বলে অনেক বিশ্লেষকরা অনেকেই মনে করেন। আমি এখন একটু জাতিসংঘের সাফল্যসমূহ সংক্ষিপ্তভাবে বলবো যে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষায় জাতিসংঘের সাফল্য জাতিসংঘ প্রতিষ্ঠার অন্যতম সফল প্রধান উদ্দেশ্য ছিল, যেটা যে জাতিসংঘের নিরাপত্তা রক্ষা এবং বিশ্ব শান্তি নিশ্চিত করা। 2010 সাল পর্যন্ত এক পরিসংখ্যানে উঠে আসছে। পরিসংখ্যানে দেখা যায় যে এ সময়কালে জাতিসংঘ 55টি দেশে শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনা করেছে এবং 15টি শান্তিরক্ষা বাহিনী বিশ্বের বিভিন্ন দেশে সক্রিয়ভাবে কার্যকর রয়েছে। এ সময়কালের মধ্যে প্রায় 172টি যুদ্ধ হবার সম্ভাবনার সমস্যা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করেছে এবং যার মধ্যে 80টি সমস্যা বিবদমান বিভিন্ন দেশগুলোতে যুদ্ধে জড়িয়ে ফেলেছিল। প্রত্যেকটা, যেমন এর মধ্যে ভারত পাকিস্তানের মধ্যকার কার্গিল সংঘর্ষ অন্যতম। এবং 2016 সাল পর্যন্ত শান্তিরক্ষা কার্যক্রমের সংখ্যা 60টিতে দাঁড়িয়েছে। বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের অবদান 2001 সালে জাতিসংঘে নোবেল পুরস্কার লাভ করে। কারণ আমরা জানি যে জাতিসংঘ 1950 সালে কোরীয় সংকট, 1956 সালে সুয়েজ খাল সংকট, আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার এবং ভিয়েতনাম যুদ্ধ, এই বিভিন্ন যুদ্ধের অবসান, ইরান ও ইরাক যুদ্ধ, লেবানন সংকট, এই বিভিন্ন সমস্যাগুলোর স্থায়ীভাবে প্রভৃতি আলোচনার মাধ্যমে সমাধান করার ফলে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল বলেই বিশ্ব শান্তি রক্ষায় অবদান রাখার এই অবদানের জন্য 2001 সালে জাতিসংঘ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। মানবাধিকার ও আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠায় 1948 সালে 10ই ডিসেম্বর মানবাধিকারের সর্বজনীন ঘোষণার পর থেকে জাতিসংঘ 80টিরও বেশি দেশের মানুষ মানবাধিকার সংক্রান্ত চুক্তি সম্পাদনে সমর্থ হয়েছিল। এছাড়া বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ নির্মূলে এবং প্যালেস্টাইনদের স্বাধীন আবাসভূমি প্রতিষ্ঠায় জাতিসংঘ সহযোগিতা করেছে। তাছাড়া জাতিসংঘের আন্তর্জাতিক এবং অর্থনৈতিক যে সংস্থায় জাতিসংঘের যে সংগঠনগুলো ছিল, যেমন ইউএনডিপি আমি যে আলোচনা করেছিলাম, ইউনেস্কো, ফাও ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যেটা আইএলও শ্রম সংস্থা, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই বিভিন্ন যে এই সংস্থাগুলো বিভিন্ন প্রকার নানা রকমের উন্নয়নমূলক কাজে ব্যাপকভাবে সহায়তা প্রদান করেছেন। 170টির মতো দেশে কৃষি, শিল্প, শিক্ষা খাতে জাতিসংঘ হাজার হাজার মিলিয়ন ডলার ব্যয় করেছেন এবং এর ফলে এসব দেশের দরিদ্র জনগণের জীবনযাত্রার মান এবং শিক্ষার মান উল্লেখযোগ্য হারে বেড়ে গিয়েছিল।
এবং বিভিন্ন শরণার্থীদের সমাধান কার্যক্রম, বিভিন্ন শরণার্থী সমস্যার সমাধান, যেমন জাতিসংঘের উদ্বাস্তু বিষয়ক হাই কমিশন ইউএনএইচসিআর 1951 সাল থেকে যুদ্ধ, দুর্ভিক্ষ, হত্যার ভয়ে পলাতক কোটি কোটি লোককে খাদ্য, আশ্রয়, চিকিৎসা, শিক্ষা এবং তাদের বাসস্থান এবং বিভিন্নভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছেন। এবং 1971 সালের আমাদের বাংলাদেশের যে মুক্তিযুদ্ধে প্রায় 1.25 কোটি মানুষ ভারতে আশ্রয় নিলে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন ভারতে আশ্রয় নিয়েছিল, তখন জাতিসংঘ এদের সাহায্য প্রদান করেছিলেন। মায়ানমার সরকারের বৈরী আচরণের ফলে বাংলাদেশে চলে আসা যে রোহিঙ্গা মুসলমানদেরকে, এই যে রোহিঙ্গা মুসলমানরা বাংলাদেশে এসে আবাস গিয়েছে, সেই তাদের জাতিসংঘ কিন্তু তাদেরকেও সহায়তা প্রদান করে থাকে। এবং ইউরোপের বিভিন্ন উদ্বাস্তুদের সাহায্য সহযোগিতার হাত জাতিসংঘ বাড়িয়ে দিয়েছিলেন। নারীর অধিকার সংরক্ষণে নারীর প্রতি বৈষম্য দূরীকরণ এবং নারীদের অধিকার প্রতিষ্ঠা, তাদের জীবনযাত্রার মান উন্নয়নে জাতিসংঘ 1976 থেকে 1985 সাল পর্যন্ত নারী দশক পালন করেন। এবং 1975 সাল থেকে কয়েক বছর পর পর জাতিসংঘের উদ্যোগে বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। এবং পাশাপাশি মূল সনদে নারী পুরুষ সমান অধিকার, জাতিসংঘের মূল যে সনদ, নারী পুরুষের সমান অধিকারের কথা উল্লেখ করা হয়েছে। আর শ্রমিকদের অধিকারের কথা, শ্রমিকদের ন্যায্য মজুরি, তাদের স্বাস্থ্যকর কাজের পরিবেশ নিশ্চিতকরণ এবং শিশু শ্রম রোধের জাতিসংঘের ব্যাপক অবদান রয়েছে। এজন্য তারা 1946 সালে জাতিসংঘ, এই যে 1946 সালে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, শ্রম সংস্থা জাতিসংঘের অন্তর্ভুক্ত করে, এর মাধ্যমে জাতিসংঘ কাজ করে যাচ্ছে শ্রমিকদেরকে নিয়ে, যে লেবার প্রিজার্ভেশন অফ লেবার রাইটস, শ্রমিক অধিকার সংগঠন প্রিজার্ভেশন অফ লেবার রাইটস, এই সংস্থাটিকে নিয়ে কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ জাতিসংঘ। আর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, ইম্পর্টেন্ট টপিকসে কাজ করে যাচ্ছে জাতিসংঘ, মাদকদ্রব্য অপব্যবহার ও চোরাচালান রোধ, ড্রাগ অ্যাবিউজ, মাদকদ্রব্য অপব্যবহার। জাতিসংঘ তার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মসূচি ইউএনডিসিপি এর মাধ্যমে, এই সংস্থাটির মাধ্যমে বিশ্বব্যাপী মাদকদ্রব্যের অপব্যবহার ও চোরাচালান রোধ, মাদকাসক্ত পুনর্বাসন ও চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাদকদ্রব্য উৎপাদনকারীদের বিরুদ্ধে বিকল্প পেশায় স্থানান্তর করার কর্মসূচি এবং তাদেরকে বিকল্পভাবে ব্যবস্থা, তাদের যারা মাদকাসক্ত হয়ে যাচ্ছে তাদের পুনর্বাসন কর্মসূচি এবং তাদেরকে সুস্থ করার বিভিন্ন পরিকল্পনার কাজও করে যাচ্ছে এই সংস্থাটি ইউএনডিসিপি। আমি জাতিসংঘ যে পুরোপুরি সফল হয়েছেন, প্রত্যেকটা ক্ষেত্রে সফল হয়েছেন তা বলা যায় না। কিছু কিছু ক্ষেত্রে জাতিসংঘের যে ব্যর্থতা, সেই ব্যর্থতার অল্প কয়েকটা উদাহরণ আমি তুলে ধরছি। অল্প কয়েকটা উদাহরণ, তার মধ্যে হচ্ছে দারিদ্রতা দূরীকরণে ব্যর্থতা। সর্বপ্রথম দারিদ্রতা দূরীকরণে যে ব্যর্থতা হয়েছে তার কিছু উদাহরণ আমি তুলে ধরছি। যে জাতিসংঘের অধীনস্থ বিভিন্ন আঞ্চলিক কমিশনের মাধ্যমে তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলোতে যে ঋণ দান করা হয়, সেগুলোতে এমন সব শর্ত জুড়ে দেওয়া হয় যে এসব দেশের দারিদ্র্য দূর হওয়ার পরিবর্তে আরো নির্ভরশীলতা বৃদ্ধি পায়। আজও বিশ্বের প্রায় 100 কোটি মানুষ দারিদ্র্য সীমার নিচে অবস্থান করছে। এর মধ্যে 1/3-এরও বেশি মানুষ, 1/3-কে প্রতিদিন একবেলা খাদ্যের জন্য লড়াই করতে হচ্ছে। বর্ণবাদ ও জাতিগত বর্ণবাদ যে সমস্যা, যে জাতিসংঘ দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে বর্ণবাদী বিদেশি সম্পূর্ণ নির্মূল করতে পারেননি। এমনকি 2013 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি আদালত বর্ণবাদী রায় প্রদান করলে সে দেশে ব্যাপক বিক্ষোভ সংঘটিত হয়, কিন্তু জাতিসংঘ কোনো নিন্দা প্রস্তাব জানাতে পারেনি। মিয়ানমার, চীন, চেচনিয়া প্রভৃতি দেশগুলোতেও জাতিগত দাঙ্গা নিরসনে জাতিসংঘ কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে। আমরা ভিয়েতনাম ট্র্যাজেডি সম্পর্কে শুনেছি যে 1965 সালে মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনামে যে আগ্রাসন চালালে তা প্রায় 10 বছর সেখানে লড়াই চলে। এতে প্রায় 20 লাখেরও বেশি ভিয়েতনামি এবং 58,000-এরও মতো মার্কিন সৈনিক নিহত হয়। জাতিসংঘ এই আগ্রাসনের বিরুদ্ধে কোনো কার্যকর ভূমিকা গ্রহণ করতে পারেনি। তারপর হচ্ছে মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষা ব্যর্থ হয়েছিল, কারণ 1948 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় জাতিসংঘ
প্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে শান্তিরক্ষী বাহিনী পাঠায়, কিন্তু এ বাহিনী শেষ পর্যন্ত সেখানে কোনো শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। লেবানন সংকট, লেবানন ও ইসরায়েলের আক্রমণ প্রতিহত করার জন্য জাতিসংঘ যে শান্তিরক্ষা মিশন প্রেরণ করে তার দায়িত্ব শেষ করে। ইসরায়েলের বিরুদ্ধে কোনো কার্যকর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। কিউবা ও বার্লিন সমস্যা সেম একই সমস্যা, যে 1948 সালে বার্লিন সমস্যা মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যকার স্নায়ু যুদ্ধের সূত্রপাত ঘটায়। এমনকি এদিকে 1962 সালে কিউবায় মিসাইল সংকট নিয়ে বিশ্বে বড় ধরনের যুদ্ধ ঝুঁকির মুখোমুখি হয়। জাতিসংঘ এই দুটি বিষয়ে নির্বাক দর্শক ছিল, নির্বাক দর্শকের ভূমিকাই পালন করেছে, এত কোনো ভূমিকা রাখতে পারছে না। জন্মলগ্ন থেকে অবিমিশ্র সাফল্য ব্যর্থতার মধ্য দিয়ে, সাফল্য এবং ব্যর্থতা দুইটা দিক দিয়ে জাতিসংঘ তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। প্রায় 7 দশক ধরে পৃথিবী যে আরেকটি বিশ্বযুদ্ধের কবল থেকে মুক্ত রয়েছে, এটি তার বড় সাফল্য। যে সাফল্যটা সারা বিশ্বকে অনেকভাবে নাড়া দিয়েছে, যে আজ পর্যন্ত বিশ্ববাসী একটা বড় যুদ্ধের হাত থেকে বেঁচে আছে। যেসব ক্ষেত্রে এটি মূলত সফল হতে পারেনি, তার কারণ হলো নিজস্ব সেনাবাহিনী না থাকা এবং নিরাপত্তা পরিষদের সদস্য পদ পরাশক্তিগুলোর জন্য নির্দিষ্ট করে ফেলা। তবে বর্তমানে বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্র অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠায় জাতিসংঘের ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তিত, কেননা খোদ মার্কিন যুক্তরাষ্ট্র এই জাতিসংঘের বর্তমান কাঠামো মানতে প্রস্তুত নয় এবং সে বিশ্বে তার কর্তৃত্ব ভারসাম্য হিসাবে কোনো রাষ্ট্রেরই উত্থান ঘটতে দিতে চায় না। এরূপ পরিস্থিতিতে তৃতীয় বিশ্বের দেশগুলো আরো ঐক্যবদ্ধ হওয়া ছাড়া জাতিসংঘকে কার্যকর রাখার কোনো বিকল্প নেই। সমস্ত তৃতীয় বিশ্বগুলা ঐক্যবদ্ধ হয়ে জাতিসংঘের হাতকে আরো বেশি শক্তিশালী করলে জাতিসংঘ আরো অনেক দূর এগিয়ে যেতে পারবে এবং আমাদের পুরো বিশ্ববাসীকে আরো অনেক বেশি সফলতা এনে দিতে পারবে। সমগ্র ক্ষেত্রে বিভিন্ন সংকট সমস্যাগুলোর ক্ষেত্রে বিভিন্ন ট্র্যাজেডিতে জাতিসংঘ অনেক বেশি সাহসী এবং অগ্রণী ভূমিকা পালন করে বিশ্ববাসীকে একটি সুন্দর এবং সুস্থ জীবন চলাফেরা করার সুস্থ জীবন দিতে পারবে, আমি এই প্রত্যাশাই রাখছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জাতিসংঘর ফুল অধ্যায়টা নিয়ে আমি তোমাদের সাথে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আমি আশা করব এই টপিকটাতে যদি তোমাদের কারো বুঝতে সমস্যা হয়, তোমরা আমাকে ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারবা, করে জেনে নিতে পারবা। আমি তোমাদের সবাইকে সবার প্রতি শুভকামনা জানিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ ঘরেই অবস্থান করো। আজকে তাহলে এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা।